যে এখানে হচ্ছে অনেক বেশি পরিমাণে আপলোড করা, এখানে এত কিছু করবো কিভাবে। তো প্রথমত হলো আমাদের এখান থেকে সব পড়া লাগবে না, ওকে। আজকে ক্লাসে কেউ কথা বলবেন না, জাস্ট 1.5 ঘন্টা একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ সবারই ফাইনাল পরীক্ষা অনেক ভালো হবে। এখন ফার্স্টেই হচ্ছে তাহমিনা একটা মনে হয় আমাকে জিজ্ঞেস করেছিল যে ম্যাডাম এখানে তো ম্যাটেরিয়ালস অনেকগুলো আপলোড করা, আমরা কি সব করবো কিনা, ও এসছে না ক্লাসে। তো আমাদের হচ্ছে সব করতে হবে না, যেমন ধরেন আমি একটা পিডিএফ আপলোড করলাম 100 বা 132 পেজে, আপনি কি সবগুলো পড়া পসিবল এত শর্ট টাইমে? তা তো না। তাহলে কি করতে হবে, আমাদের ক্লাসে যা যা টপিক কভার করা হয়েছে সো ফার, তো ওর সাথে রিলেট করে আমার যেগুলো হচ্ছে মিলে যায় সেই টপিকগুলো আমরা শুধুমাত্র এখান থেকে দেখবো, বুঝতে পেরেছেন? মনে করেন একটা পিডিএফ আছে যে চ্যাপ্টার 34 ইন্ডাকশন মোটরের 6 নাম্বার যে সিকোয়েন্সিয়ালি আছে, তো এখান থেকে আমরা মূলত দেখবো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তারপর স্লিপ ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর ডেফিনেশন বা হচ্ছে এক্সপ্লেনেশন, এরপরে ইন্ডাকশন মোটরের যে বেসিক প্রিন্সিপাল সবকিছু এই পিডিএফ এর মধ্যে আছে। আমি ক্লাসে হচ্ছে সব মানে আলাদা আলাদা ভাবে করিয়েছিলাম, যেমন হচ্ছে আপনাদেরকে ইন্ডাকশন মোটরের ভিডিও দেখানো হয়েছিল, রাইট? ওয়ার্কিং প্রিন্সিপালের ভিডিও দেখানো হয়েছিল, দেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস মোটর এন্ড ইন্ডাকশন মোটরস, এর উপরে কিছু টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ব্লক রোটর আর লক রোটর টেস্ট সম্পর্কে বলা হয়েছিল। তো এখন নট নেসেসারি যে সব আপনার এই পিডিএফ থেকেই পড়তে হবে, আমি যেরকম আলাদা আলাদা জায়গা থেকে করিয়েছি আপনি ওইভাবেও করতে পারেন, আর যদি মনে করেন যে না এখানে যেহেতু সব রেডি ফরম্যাটে আছে আমি এখান থেকে পড়বো, ইটস আপ টু ইউ। তো এইটা নিয়ে টেনশন করার কিছু নাই যে আমাদের হিউজ সিলেবাস মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্লাস লেকচার ফলো করতে হবে, ক্লাস লেকচার মাস্ট। যদি আপনি কোনো ক্লাস মিস করে থাকেন সেক্ষেত্রে আইদার আপনি ভিডিও লেকচার দেখে নেন অথবা কোনো ফ্রেন্ডের সাথে আলোচনা করে নেন। যেমন আমি এই পিডিএফটাকে নিয়ে একটু কথা বলি, এখানে কোন কোন টপিক কভার করা আছে দেখেন। Classifications of AC motor, induction motor, general principle, construction, phase on rotor, mathematical proof, relationship between torque and rotor power factor, condition for maximum starting torque, মানে হিউজ পরিমাণে টপিক এখানে একটা পিডিএফ এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই টপিকগুলো কিন্তু আমি আলাদা আলাদা ভাবে ক্লাসে আলোচনা করেছি না? যেমন এই যে ক্লাসিফিকেশনস অফ এসি মোটর, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাস এর মধ্যে আবার কোনটা পড়ে? ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের আবার ক্লাসিফিকেশন আসে হচ্ছে স্কয়ার ফেজ। তো এদেরকে আমি যেহেতু আলাদা আলাদা করে ফেলেছি, সুতরাং আপনি এখান থেকে যদি চান একবার রিডিং করে দেখতে পারেন, অথবা হচ্ছে আমি যে ম্যাটেরিয়ালসগুলো আগে প্রোভাইড করেছিলাম ওইখান থেকেও আপনি জিনিসগুলো ক্লিয়ার করতে পারেন, অসুবিধা নেই। দেন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, কনস্ট্রাকশন, এগুলো সবই কিন্তু ক্লাসে আমার যতটুকু ধারণা আলোচনা করা হয়েছে, রাইট? ওকে। আর আরেকটা জিনিস হলো আপনাদের স্কয়ার কেসটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ হচ্ছে এখান থেকে আপনার হয়তোবা শর্ট কোয়েশ্চেন টাইপের আসতেও পারে, বুঝতে পেরেছেন? তো এই টপিকগুলো কেউ মিস করবেন না। আর কালকে আমি গ্রুপে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্ক্রিনশট দিয়েছিলাম ম্যাথমেটিক্সের, ওইটা এই পিডিএফ থেকে নেওয়া, ঠিক আছে? এই পিডিএফ এর একটু পরের দিকে এই যে রিলেশনশিপ বিটুইন টর্ক এন্ড রোটর পাওয়ার ফ্যাক্টরের উপরে হচ্ছে কিছু ইকুয়েশন দেওয়া আছে, আর এর পরের থেকে আপনাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে যেগুলো আমরা যে টপিক কভার করে ফেলেছি অলরেডি ওর সাথে রিলেভেন্ট, ঠিক আছে? তো ওই ম্যাথগুলো আপনি যদি এখান থেকে দেখতে সমস্যা হয়, ওই স্ক্রিনশট যেটা সেন্ড করছি গ্রুপে ওইখান থেকেও দেখতে পারেন। এখানে পেজ নাম্বারটা খুঁজে পাচ্ছি না, দেখেন তো স্ক্রিনশটে আমি পেজ সহ দিয়েছিলাম, কত দেখায় নাম্বার, এই যে পেজ থাকা লাগবে। যেমন এই ধরনের ম্যাথমেটিক্স আমরা কিন্তু ক্লাসেও করেছি, হয়তোবা ল্যাঙ্গুয়েজে একটু ভ্যারিয়েশন আছে। যেমন এই যে 4 pole 3 phase induction motor operates from a supply whose frequency is 50 Hz. Calculate the speed at which the magnetic field of the stator is rotating. That means আপনাকে এখানে কি ক্যালকুলেট করতে হবে? সিনক্রোনাস স্পিডটা, তাই না? তাহলে সিনক্রোনাস স্পিড সরাসরি না বলে কি বলা আছে? The speed at which the magnetic field of the stator is rotating. Then হচ্ছে নাম্বার 2, the speed of the rotor when the slip is 0.04, অর্থাৎ এখানে একটা স্পেসিফিক আপনাকে স্লিপ ভ্যালু দিয়ে দেওয়া। তো প্রিভিয়াস আমি যে সিনক্রোনাস স্পিডটা পাবো ওর ভ্যালুটাকে বসাতে হবে, যে স্লিপটা আমার ডেটা দিবেন ওইটা বসিয়ে দিয়ে সিম্পলি হচ্ছে এন এর মানটা ক্যালকুলেট করতে হবে। এরপর আছে হচ্ছে the frequency of the rotor current when the slip is 0.03, and the last one the frequency of the rotor current at standstill. Standstill condition বলতে কি বোঝায়? ব্লক রোটর কন্ডিশন, ফাইন। তাহলে s = 1 বসিয়ে দিয়ে আপনার যে ক্যালকুলেশন করে যা আসবে ওইটাই। সো এই ধরনের ম্যাথমেটিক্স গুলো হচ্ছে আপনি এই পিডিএফ এ পাবেন।
তো এখানে যে एग्जांपल 34.3 34.4 এগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। দেন আছে হচ্ছে 34.5। তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে আপনারা আমাকে যে ক্লাস টেস্ট নিয়েছিলাম ওইটার ফাইনাল ড্রপটা আপলোড করতে বলেছিলেন। তো ফাইনাল যে পিডিএফটা ওইটা আপলোড করা আছে, ওরই প্রিভিয়াস ভার্সন হচ্ছে 21 নাম্বারটা। সুতরাং দুইটা থাকলে একটু কনফ্লিক্ট হতে পারে, আমি একটা ডিলিট করে দিলাম। এখানে আমি যে ক্লাস টেস্টটা নিয়েছি ওইটার সলিউশনটা আছে, পুরোপুরি নাই, মানে যেগুলো আপনারা একটু কনফিউজড হয়ে যাচ্ছিলেন ওই টাইপের প্রবলেমগুলো এখানে সলভ করে দেওয়া আছে। আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এখান থেকে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা ম্যান্ডেটরি, আপনার করাই লাগবে, কারণ এই প্যাটার্নের অঙ্ক আপনার এক্সামেও আসবে, ঠিক আছে। আর লাস্ট যে কোশ্চেনটা নিয়ে আপনারা প্রবলেম ফেস করেছিলেন এই যে এটা, সো এটার একদম ডিটেইলসে দেওয়া আছে, নট নেসেসারি যে আপনাকে হুবহু মুখস্থ করে লিখতে হবে, জাস্ট বুঝে এখান থেকে আলোচনা করতে পারেন। তো আপনাদের কাছে এখন আরেকটা জিনিস প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে একই টাইপের নোটস আপনার ডিফারেন্ট জায়গা থেকে পাবেন। যেমন হচ্ছে যে পিডিএফটা আপলোড করছে ওইখানেও আপনার স্কোয়ার কেস বা এই ধরনের রোটর সবকিছু সম্পর্কে পয়েন্ট রোটর মানে আলোচনা করা আছে। আবার যে ভিডিও লেকচারটা দেখিয়েছিলাম ওইখানেও এগুলো আছে, আবার এখন যেটা আপলোড করেছি সেখানেও এই অ্যানসারটা পাবেন। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে আমি অ্যানসারটা কোথা থেকে লিখলে নাম্বার ভালো পাবো। যদি আপনার মনে হয় যে না আমি এগুলো তিনটার একটা ম্যাটেরিয়ালসও ইউজ করব না, আমি হচ্ছে গুগল থেকে সার্চ করে কিংবা বই পড়ে লিখবো, যদি অ্যানসার কারেক্ট হয় আপনি ফুল মার্কস পাবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনার অ্যানসারের রেফারেন্স দেখতে যাব না যে আপনি কোন জায়গা থেকে এটা লিখেছেন, শুধু অ্যানসার ঠিক আছে কিনা এটা আমার লাগবে। বোঝা গেল কথা? আচ্ছা, তামিনা এখন কনফিউশন ক্লিয়ার হয়েছে? ফাইন। তাহলে হলো লাস্টের যে ক্লাস টেস্টটা অনেকে এখানে আমরা দেখতে পাচ্ছি দেন নাই, তাদের সাথে একটা জিনিসটা আমি শুধু একটু আলোচনা করে দেই, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝবেন। এটাই ছিল কোশ্চেন, না? যারা ক্লাস টেস্ট দেন নাই তারা হচ্ছে কোশ্চেন 5 and 6 এই দুইটার দিকে একটু খেয়াল করেন। কোশ্চেন 5 এ আমি দিয়েছিলাম যে which purpose does transformer testing serve and in what manner is the short circuit test conducted। সো এখানে হচ্ছে আপনার ট্রান্সফরমার টেস্টিং সম্পর্কে একটু লিখবেন যে কেন ট্রান্সফরমার টেস্টিং করা হয়। নেক্সট হলো শুধুমাত্র আমাদের শর্ট সার্কিট টেস্টে কিভাবে করা মানে করতে হয় এই টেস্টটা লিখে দিলেই চলবে, ঠিক আছে। আর 6 নাম্বার যেটা আছে যে which potential issues could occur when performing an open circuit test on high voltage side of a transformer। সো বেসিক্যালি আপনার ওপেন সার্কিট টেস্টটা কোন সাইডে করা হয়? লো ভোল্টেজ সাইডে, রাইট? তাহলে এখন এখানে যখন 6 নাম্বারটা আপনি অ্যানসার করবেন যে লো ভোল্টেজ সাইডে মেইনলি করতে হয়, ওইটা ডায়াগ্রাম দিয়ে যে ভোল্টেজের ভ্যালুগুলো আছে ক্যালকুলেশন শো করবেন। করার পরে হাই ভোল্টেজে করলে ভোল্টেজ রেটিং কত আসে, কারেন্ট রেটিং কত আসে, এগুলো দিয়ে এক্সপ্লেইন করে লাস্টে একটা কনক্লুশন লিখে দিবেন যে এই কারণেই হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্টটা লো ভোল্টেজ সাইডে করা হয়, হাই ভোল্টেজ সাইডে করা যায় না, ঠিক আছে। করলে কি কি প্রবলেম হয় এগুলো আপনি ফার্স্টে বলে দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনি কনক্লুশনে এটা লিখে দিবেন, ঠিক আছে। সো 5 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, 6 হচ্ছে একটু কম্পারিজন টাইপের কোশ্চেন। তো আপনার পরীক্ষায় কোন ধরনের প্যাটার্ন আসছে এটা ফলো করে তারপর অ্যানসার করতে হবে, বুঝা গেল? তাহলে 5 এর অ্যানসার কি শুনবো? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ট্রান্সফরমার টেস্টিং সার্ভ মানে ভিডিওর মধ্যে দুইটা পার্ট ছিল না, সেকেন্ড পার্টে যেটা প্রথমটা তো ছিল আপনার ওপেন সার্কিটটা, সেকেন্ড পার্টে যে শর্ট সার্কিট করা ছিল না হাই ভোল্টেজ সাইডেরটাতে, ওইটা লিখতে হবে এখানে শুধু। ওইটার আবার লো ভোল্টেজও কিন্তু দেখানো ছিল, লো ভোল্টেজটা লাগবে না। and was the straightforward question the which purpose does transformer testing serve? ওই যে আপনার কোর লস, কপার লস, এগুলো মেনটেন সবকিছু মানে ওভারঅল লিখে নিয়ে জাস্ট 2 লাইনে, তারপরে হচ্ছে বাকিটা এক্সপ্লেইন করবেন। 2 লাইনে এই প্রথম কোশ্চেন অ্যানসার হয়ে যাবে। এটা দুইটা পার্ট না, আপনার মেইন পার্ট হচ্ছে সেকেন্ডের এতটুকু, আর ফার্স্ট পার্টে বেশি নাম্বার ক্যারি করবে না, সো 1 1 সেকেন্ডটা কি শুধু ওয়ার্কিং প্রিন্সিপাল দিয়ে হবে? 2 নাম্বার কোশ্চেন সেকেন্ডটা বলতে হচ্ছে 2 নম্বরে এটা ক্যান ইউ এক্সপ্লেইন দ্য মেকানিজম বাই হুইচ ইন্ডাকশন মোটরস কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল। হ্যাঁ, পুরো টোটাল মানে ফার্স্ট টু লাস্ট। ফার্স্ট টু লাস্ট বলতে হচ্ছে আপনার এখানে মেইন ফোকাস থাকবে কিভাবে এটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যালে কনভার্ট করছে, ঠিক আছে। ওর জন্য যা যা পার্ট দরকার ওইগুলো এখানে এক্সপ্লেইন করবে। আচ্ছা, অনেকেরই হচ্ছে এই 3 নাম্বার যে কোশ্চেনটা দিয়েছিলাম এই প্রশ্নটার মনে হয় ম্যাথমেটিক্যাল
পার্টটা নিয়ে একটু কনফিউশন ছিল, তাই না? তো এটা আমি একবার লাস্ট টাইম বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, আজকে ক্লাসের জন্য একটা রিকোয়েস্ট, কেউ কথা বলেন না, হ্যাঁ? কথা বললে আপনারা যে কথা বলেন না করতে হবে, ওতে কনসেন্ট্রেশন ব্রেক হবে। ওকে, আপনার এখানে যে কোশ্চেনটা ছিল 3 তে, এটা খেয়াল করে দেখেন। আমার ফার্স্টে বলা আছে 150 kVA bank of Y delta connected step down transformer has an input line voltage of 4160 volt and an output line voltage of 240 volt. So first of all আমাকে এখানে যে দুইটা ডেটা দেওয়া আছে, দুইটাই কিসের ডেটা দেওয়া? লাইন ভোল্টেজের, রাইট? আচ্ছা, আর এটা কোন ধরনের কানেকশনের কথা আমার বলা আছে? Y delta কানেকশন। তাহলে আমি প্রাইমারিতে কোনটা কনসিডার করব? Y। সেকেন্ডারিতে ডেল্টা। তাহলে আমার সি আর ডি নাম্বারটাতে কি বলা এখানে, যে রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর হাই সাইড, আর এটা হচ্ছে রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর লো সাইড। ওই দিনকে সেকেন্ড ফ্লোরে বুঝতে গিয়েছিলেন কি আপনি এটা লাস্টে? কেটে গেছিল, যাই হোক। তো এখানে প্রথমত আমাদেরকে ব্যাংক রেশিও ক্যালকুলেট করার জন্য কি বলেছিলাম, কি লাগে ব্যাংক রেশিওতে? দুই সাইডে লাইন ভোল্টেজ লাগে। সো আমি যদি দুই সাইডে লাইন ভোল্টেজের রেশিওটা নেই, ওইখান থেকে আমি কোনটা পেয়ে যাব? ব্যাংক রেশিওটা, ঠিক আছে? তারপরে কি বলা আছে? ট্রান্সফরমার রেশিও। ট্রান্সফরমার রেশিও ক্যালকুলেশনের জন্য আমার কি লাগবে? প্রাইমারি সাইডের ভোল্টেজ লাগবে, সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা লাগবে। সো ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, দুই সাইডেরই আমরা ফেজ ভোল্টেজটাকে ফাইন্ড আউট করে নিব, ঠিক আছে? তো ফেজ ভোল্টেজ ক্যালকুলেশন করার জন্য আমার এই কয়েকটা ইকুয়েশন দরকার পড়ে। তো Y কানেকশনের ক্ষেত্রে আমাদের মানে কন্ডিশনটা কি থাকে? লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের রিলেশন হচ্ছে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ফেজ ভোল্টেজ। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে দুইটা ভোল্টেজ সেম থাকে। তাহলে এই রিলেশনটা জাস্ট অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে ভোল্টেজটা ফাইন্ড আউট করে নিয়ে দেন দুইটার রেশিও করে দিলেই হচ্ছে বি এর অ্যানসারটা চলে আসবে, ক্লিয়ার? আর সি তে একজন আমাকে মনে হয় জিজ্ঞেস করেছিলেন যে আমরা এই ইকুয়েশনটাকে কেন অ্যাপ্লাই করি। তাহলে আমার এখানে কোন রেটিংটা দেওয়া আছে? 150 kVA রেটিং দেওয়া আছে, ভোল্টেজের মানে ভ্যালু দেওয়া। এটা কোন ধরনের কানেকশন? 3 ফেজ কানেকশন না? সো 3 ফেজ কানেকশনের ক্ষেত্রে আপনার যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হয়, ওই ইকুয়েশনটা হচ্ছে S √3 লাইন ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই লাইন কারেন্ট। তো এই ইকুয়েশনের প্রমাণে আমি চাই নাই, প্রমাণ দেখাতে গেলে আমার অনেক লেন্থি হয়ে যেত। কেউ চাইলে হচ্ছে প্রমাণের একটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো প্রথমে এখান থেকে আমরা লাইন কারেন্টটা বের করব, যেহেতু এটা Y কানেক্টেড লাইন, আর ফেজ কারেন্টের ভ্যালু কি হবে? সেম হবে। আর ডি তে আপনার কোন সাইডের কথা বলা আছে? রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফ্রম দা লো সাইড। তাহলে লো সাইডে কোন কোন ভ্যালু ছিল আমার? 240 ভোল্ট। আর লো সাইডটা কোন ধরনের কানেকশনে ছিল? ডেল্টা কানেকশন। সো আমার কারেন্টের ইকুয়েশন কোনটা লাগবে? সেকেন্ড, অর্থাৎ লাইন কারেন্ট ইকুয়াল টু √3 ফেজ কারেন্ট। তো এই ইকুয়েশনটাকে বসিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার যে ক্যালকুলেশন করে ভ্যালুটা আসবে ওইটা ফাইন্ড আউট করতে হবে এই যে দিতে। বুঝা গেল? আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু ক্লাসে মনে হয় আমি এটা 3 থেকে 4 বার বোঝালাম, তারপরও যদি পরীক্ষায় কারো বিন্দু মাত্র ভুল যায়, তাহলে পুরোপুরি আমি এখানে 0 দিয়ে দিব, এটার কোনো পার্শিয়াল মার্কিং হবে না, ক্লিয়ার? নরমালি হচ্ছে আমি ম্যাথে পার্শিয়াল মার্কিং করি, কিন্তু এই ম্যাথটা যেহেতু শুরু থেকে এই পর্যন্ত প্রায় আমি 3 থেকে 4 বার, তার বেশি হইতে পারে, আবার অনেকে আলাদা আলাদা যেও বুঝে এসেছেন, ওই জন্য এটাতে আর কনসিডারেশন হবে না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, এটা হলো কিভাবে আমরা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে ক্যালকুলেট করতে পারি, তাই না? তাহলে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা আপনাদেরকে বলেছিলাম যে পরীক্ষার সময় আমাদের লাস্ট ক্লাসে যাওয়ার আগে একটু বলে গেছি যে এই প্যাটার্নের ছবিটা কিন্তু ড্র করে দেওয়া থাকে না, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে সিম্পলি আপনাকে এই অংশটুকু দিয়ে দেওয়া থাকবে যে ফর एग्जांपल 3 ফেজ 230 ভোল্ট 60 হার্টজ 100 এইচপি 6 ভোল্ট, এই অনেক ইনফরমেশন দেওয়া আছে। ক্যালকুলেট করতে হবে হচ্ছে পাওয়ার ইনপুট, টোটাল লস, এয়ার গ্যাপ পাওয়ার, শাফট স্পিড সবকিছুই। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে এই ছবিটা ড্র করে নিতে হবে। কেউ কি বাসায় পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা একটু দেখেছিলেন? আইডিয়া নেই? আচ্ছা, পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা আমি ফার্স্টে একটু বোর্ডে ড্র করি, ঠিক আছে? এরপরে আপনাদেরকে ভিডিওটা দেখাই, তাহলে লিংক করতে ইজি হবে।
ব্লক রোটরের কথাটা বলা আচ্ছা ব্লক রোটর, তাহলে ওইটা আগে শুরুতে দেখে দিই। প্রথমত আমরা স্লিপ এন্ড ইটস ইফেক্ট অন রোটর ফ্রিকোয়েন্সি এটার উপর ডিপেন্ড করে কিছু ইকুয়েশন দেখেছিলাম, ঠিক না? যে n is equal to ns minus nr। সো এখানে হচ্ছে আরেকটা সমীকরণ ছিল s সমান ns minus nr ডিভাইডেড বাই ns। তো n টা আমার কি ছিল? n হচ্ছে স্লিপ স্পিড, রাইট? n is equal to স্লিপ স্পিড, ইউনিট ছিল রেভলিউশন পার মিনিট। ns টা আমাদের ছিল হচ্ছে সিনক্রোনাস স্পিড। nr সমান রোটর স্পিড, আর s টা হচ্ছে স্লিপ, যেটাকে আমরা পার ইউনিটে ক্যালকুলেট করি। তো প্রথমত হচ্ছে আমাদের যখন ব্লক রোটর কন্ডিশনটা নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে কি কি কন্ডিশন বলা হয়েছিল কারো মনে আছে? কন্ডিশনটা খেয়াল আছে কারো? ব্লক রোটর স্লিপের মান 0 আচ্ছা, প্রথমে আমরা একটু থিওরিটা দেখে নেই। তাহলে ব্লক রোটরের ক্ষেত্রে কি হবে? The block rotor test is a standard method which used to determine the parameters of an induction motor, particularly its equivalent circuit parameters under conditions where rotor is not allowed to rotate। তাহলে এই যে একটা বড় সরো লাইন লেখা আছে যে when the rotor is not allowed to rotate, এই ধরনের কন্ডিশনে আমরা কি কি ভ্যালু এখানে ইউজ করতে পারি? স্লিপের ভ্যালু 1, স্লিপের ভ্যালু 1 কিভাবে আসছিল মনে নাই? r0 ওকে, nr এর যে ভ্যালুটা ছিল, nr এর ভ্যালু যখন আমার 0 হয় তখন s is equal to 1 যদি আসে, এটাকে আমরা বলি হচ্ছে ব্লক রোটরের কন্ডিশন, রাইট? তাহলে সবাই ফার্স্টে এই লাইনটা একটু নোট করেন তো। প্রথমের এই দুইটা লাইন। আর এই টেস্টটা কেন করা হয় যদি বলা হয়, সেক্ষেত্রে the test is essential for analyzing the performance of the motor, especially under standing condition and for the understanding of short circuit current characteristics। যে লাইনটা বোল্ড করে রেখেছি এটাও লিখবেন, যদি আপনার ব্লক রোটর টেস্ট কেন করা হয় আসে, ইন দ্যাট কেস জাস্ট এই একটা লাইন লিখলেই চলবে। একটু জুম করতে হবে। হ্যাঁ, আপলোড করেছি দেখে লিখবো না, এই কাজ করেন না। যে লাইনগুলো বলছি শুধু ওইগুলো মার্ক করেন, সব লিখতে বলবো না। তাহলে প্রথমত হচ্ছে আমাদের ব্লক রোটর টেস্টের কি জিনিস? যে ব্লক রোটর টেস্ট is a standard method used to determine the parameters of an induction motor, particularly its equivalent parameters under conditions where the rotor is not allowed to rotate। যখন আমাদের রোটরটাকে আমরা রোটেট
করতে অ্যালাউ করি না ওই কন্ডিশনে হচ্ছে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারস গুলো আছে ওগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি, রাইট? আর এই টেস্টটা কেন এসেনশিয়াল? The block rotor test is essential for analyzing the performance of the motor, especially under starting conditions and for understanding the short circuit current characteristics. So এই দুইটা লাইন হচ্ছে আপনাকে অলওয়েজ মাথায় সেট রাখতে হবে, প্লাস ওর সাথে যদি আপনি ইকুয়েশন ফরম্যাটে দেখাতে চান সেক্ষেত্রে ইকুয়েশন গুলোকে লিখতে পারেন যে n is equal to ns minus nr and the slip is equal to ns minus nr divided by ns. দিয়ে বলবেন যে when the rotor is blocked, that means the rotor speed nr is equal to 0 where s is equal to 1. ছবি তোলার দরকার নেই, লিখতে বলেছি আইডিয়া খাতায় লিখে তাহলে বসে থাকেন। দেখতেছি না, ছবি তুলে দিই। এত জুম করে দেখতে পাচ্ছেন না, তাহলে সামনে আসেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি এটা 2 মার্কস এর কোশ্চেন আসে যে আপনার হচ্ছে এই লক রোটর বা ব্লক রোটর টেস্টের পারপাসটা কি, তখন এই পয়েন্টগুলো অবশ্যই লিখতে হবে। এখানে যে কথাবার্তাগুলো বলা আছে ওইটাকে জাস্ট আপনার পয়েন্ট আকারে আবার ডিভাইড করা। যে নাম্বার 1 determine equivalent circuit parameters, number 2 estimate starting current and finally identify the losses. তাহলে এখানে আমরা কোন ধরনের লসগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারবো? It helps in estimating the losses occurring in the motor under block rotor conditions. অর্থাৎ block rotor কন্ডিশনে আপনার যে লসগুলো হয় ওইটা আপনাকে ক্যালকুলেশনে সাহায্য করবে। বুঝা গেল? তাহলে জাস্ট এখান থেকে প্রসিডিউরটা এত লাগবে না, শুধুমাত্র আপনি এখানে ক্যালকুলেশনটা দেখে রাখতে পারেন আর হচ্ছে সিগনিফিকেন্সটা জাস্ট একবার রিডিং দিবেন। মেইনলি লাগবে হলো আপনার পারপাস আর এই ফার্স্টের দুইটা লাইন। ক্লিয়ার? আচ্ছা, এটা আপনার হচ্ছে পোর্টালে আপলোড করে দেওয়া আছে। তো ইকুয়েশনগুলো অলরেডি আমরা আলোচনা করছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। আপনাদের যেটা কনফিউশন ছিল মোস্ট অফ দ্য পারপাস আর থিওরিটা, তো আশা করি ওইটা একবার একটু পড়লে ক্লিয়ার হবে। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মেন কথা হলো ব্লক রোটরটা অ্যাকচুয়ালি কি রোটরকে ব্লক অবস্থায় রোটর দিয়ে চেক করে না, রোটর না হলে মোটর চলে যাবে। রোটরটা বন্ধ অবস্থায় আপনার কয়েকটা টেস্ট করার দরকার পড়ে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যে এখান থেকে আপনার ইকুইভ্যালেন্টটা বা কি বলে কোন লস যদি ক্যালকুলেশন করতে চাই তখন হচ্ছে রোটর ব্লক বলতে যেটা বোঝায় আমি রোটরের স্পিডটাকে হচ্ছে আপনার জিরো করে দেই, ঠিক আছে? রোটরের স্পিডটাকে জিরো করে দিয়ে দেন হলো যখন এস এর মানটা 1 হচ্ছে, এস এর মান 1 হওয়া বলতে আসলে কি বোঝায় বলেন তো? Sleep 1. সিঙ্ক্রোনাস স্পিড আর রোটেশনাল স্পিডের যে ডিফারেন্সটা, হ্যাঁ, এইখানে আমার এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 0, রাইট? তাহলে আমার s এর ভ্যালুটা যখন হলো ns - 0 ডিভাইডেড বাই ns অর্থাৎ 1 হয়ে যাচ্ছে, তখন আমার কি এগুলোর আর কোনো ফাংশন থাকতেছে না। তাহলে আমার যখনই হচ্ছে রোটরের স্পিডটাকে 0 করে দিচ্ছি, স্লিপের ভ্যালুটা 1 হচ্ছে, ওই কন্ডিশনে আমরা যে টেস্টটা করে থাকি। তখন কি সিনক্রোনাস স্পিড ঘুরে? তোমরা সিনক্রোনাস স্পিড মানে স্টেরো ওটা স্টপ। এটা কাটা চলে যাচ্ছে না? রোটর যদি না ঘুরে তো একটু ডাইরেক্ট ক্লিয়ার রাস্তা করে সাপ্লাই তো নাই তাহলে। মানে আপনাদের কনফিউশনটা হচ্ছে এখানে তো রোটর ঘুরতেছে না, তাহলে আমার কিভাবে কি হচ্ছে এটাকে আমরা রোটর না ঘুরাই হলে টেস্টিংটা করি। মোটর কি স্টিল মানে আপনার নরমালি স্ট্যান্ড স্টিল যে কন্ডিশনটা ওই কন্ডিশনে হচ্ছে কি কি ভ্যালু আছে বা কিছু দেখেন। এই যে এই ম্যাথটা যেরকম আমরা সলভ করছিলাম একটা অঙ্ক দিয়ে দেখেন, এখানে আমরা কি ক্যালকুলেশন করছিলাম বলেন তো? যখন হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ছিল আমি কি নরমালি সিনক্রোনাস স্পিড অথবা হচ্ছে রোটর স্পিড এইসব কিছু এখান থেকে ফাইন্ড আউট করতে পারছি? পারি, রাইট? তাহলে আমাদের যখনই হচ্ছে রোটরটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ছিল এখান থেকে সিম্পলি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা আমার কত চেঞ্জ আসে বা ভ্যারি করে এই জিনিসটাকে বের করেছিলাম, ঠিক না? তাহলে যখনই আপনার এই ধরনের কন্ডিশন দিবে মানে ওর রেসপেক্টে হচ্ছে সিনক্রোনাস স্পিড বা রোটর স্পিড এসব ক্যালকুলেশনের কথা আসবেই না। বুঝতে পেরেছেন? আর কোনো কোশ্চেন? আর এটার প্রসিডিউরটা যদি কেউ দেখতে চান তাহলে প্রথমে এটা একবার একটু করে নিতে পারেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এদিকে খেয়াল করেন, ফার্স্টে যখন আমরা হচ্ছে এই লক রোটর টেস্টটা করে থাকি, প্রথমত দ্য রোটর অফ দ্য মোটর ইজ মেকানিক্যালি লকড অর প্রিভেন্টেড ফ্রম রোটেটিং, মানে আমরা এই রোটেটিংটাকে টোটালি অফ করে দেই। ওকে, দেন অ্যাপ্লাই রিডিউসড ভোল্টেজ, আর রিডিউসড ভোল্টেজ usually less than the rotating voltage is applied
to the stator winding to avoid excessive current flow that could damage the motor. তো যেহেতু হচ্ছে আমরা কি করছি এখানে মেকানিক্যালি এটাকে লক করে দিচ্ছি রোটেশন হওয়া থেকে, তাহলে আমাদের এমন একটা ভোল্টেজ এখানে আপনাকে দিতে হবে যে ভোল্টেজটা কত হবে, নরমালি যে আমাদের রেটেড ভোল্টেজটা থাকে তার থেকে কম ভোল্টেজ দেওয়া লাগবে, কারণ ওই ভোল্টেজের সমান বা বেশি দিলে কি হবে এক্সেসিভ কারেন্ট ফ্লো এর জন্য মোটরটা আমার ড্যামেজ হয়ে যাবে। আর মেজার প্যারামিটারস কি, দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, ইনপুট কারেন্ট এন্ড দ্য ইনপুট পাওয়ার আর মেজার্ড। বুঝতে পেরেছেন? আমার এখানে আউটপুটের এই স্পিড কত, এইটা রোটরি স্পিড কত, এইসব এখান থেকে আমি আর মেজারে যাই না। আমাদের কি মেজার করতে হয়, দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, ইনপুট কারেন্ট এন্ড দ্য ইনপুট পাওয়ার আর মেজার্ড ফ্রম দিস টেস্ট। ক্লিয়ার? এটা বের করে লাভ কি? এটা বের করে লাভ হচ্ছে যখন আমরা ব্লক রোটর টেস্টটা করি, টেস্টিং এর কিছু প্যারামিটার ক্যালকুলেশন করা, তাছাড়া কিছু না। আর যদি মেজারমেন্ট সম্পর্কে একটু আইডিয়া রাখতে চান তাহলে এখানে এটাও করে রাখেন যে স্ট্যাটার কারেন্ট, অ্যাপ্লাইড ভোল্টেজ আর ইনপুট পাওয়ার। হ্যাঁ, পুরোটাই করবে নিজেদের জানার জন্য, পরীক্ষার জন্য লাগবে হচ্ছে প্রথমে এইটুকু। আর কোনো কোশ্চেন আছে কারো? জি, কারেন্ট সাপ্লাই করতে ম্যাগনেটিক ফিল্ডটা ফ্লো করতেছে, মেকানিক্যালি রোটরটাকে থামায় রাখছে, মেকানিক্যালি রোটরটাকে ব্লক করে রাখছে। হাত দিয়ে ধরে রাখছে। এটা যখন আপনারা এনার্জি কনভার্সন 2 তে ল্যাব করবেন, আমাদের ল্যাবগুলোতে আসলে ফোর্সফুলি থামানো হয়, কিন্তু নরমালি এটা হচ্ছে আবার আলাদা মেকানিজম আছে স্টপ করা, বাট এখানে ওইটা সিস্টেম না দেখে হাত দিয়ে নেক্সট। তাহলে এখন সবাই একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রামের ছবিটা আগে ড্র করে নিন। কি আজই এত তাড়াতাড়ি আসলেন? আমরা জানি না আচ্ছা, আমি ঠিক যেরকম ভাবে ড্রয়িংটা করবো প্যাটার্নটা সেম রাখবেন, কোনো কিছু উল্টাপাল্টা লিখেন না। প্রথমে হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার, সবার ড্রয়িং করা শেষ? মেকানিক্যাল, মেকানিক্যালের শর্ট ফর্ম লেখা আছে।
ফার্স্টে যে ইনপুট পাওয়ার লিখেছি এটা অ্যাকচুয়ালি কি? এখানে পি ইনপুট লেখা, এখানে পি শ্যাফট লেখা, স্ট্রে এফ ডাব্লিউ, এগুলো মানে কি? 1500 কেবি যাওয়া ছিল ওটা। কেবি রেটিং কি পাওয়ারে, মানে পাওয়ারে ঠিক আছে, কিন্তু এইখানে ওই পাওয়ারটা প্রথমে হচ্ছে আমাদের এটা পি ইনপুট, যেটা সবাই একটু খাতার মধ্যে লিখে রাখেন। পি ইনপুট ইজ ইকুয়াল টু টোটাল 3 ফেজ পাওয়ার ইনপুট টু স্ট্যাটার। হ্যাঁ, মাঝখানে ওটা কি ওয়াইন্ডিং পাওয়ার গ্যাপ যেটা দেখানো আছে এটাকে এরকম ভাবে দেখাইছি, কেন কি সবকিছুই বলবো। আর যে প্যাটার্নটা আছে এক্স্যাক্টলি ওই প্যাটার্নটাই ফলো করেন, কারণ এটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করে দেন ইকুয়েশন লিখবো। ইনপুট 3 ফেজ, হ্যাঁ, total 3 phase input to stator, Pin is equal to total 3 phase power input to stator। P4 যেটা বোঝায় এটা হচ্ছে কোর লস, আর PSCL যেটা দেওয়া আছে এটা স্ট্যাটার কন্ডাক্টর লস। এবার পি স্কুল লাগছে SCL হচ্ছে স্ট্যাটার কন্ডাক্টর লস, এটা স্কুলের শর্ট ফর্ম না, স্ট্যাটার কন্ডাক্টর লসের শর্ট ফর্ম। আর FW যেটা আছে এটা হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস। না এটা ফ্রিকোয়েন্সি না, কি আবল তাবল লিখতে সবাই। আচ্ছা, না জানলে এখান থেকে দেখে দেখে লিখে নিজেদের মন মতো লিখে নিন না, হ্যাঁ। সো এই কয়েকটা নিয়ে একটু আপনারা কনফিউজ থাকবেন, এটা আমিও জানি। পি ইন হচ্ছে এখানে টোটাল 3 ফেজ পাওয়ার ইনপুট স্ট্যাটার, পি কোর বলতে বোঝায় কোর লস, আর এসসিএল এটা হচ্ছে শর্ট ফর্ম স্ট্যাটার কন্ডাক্টর লসের, ঠিক আছে। সো পিএসসিএল হচ্ছে স্ট্যাটার কন্ডাক্টর লস, আর এফডব্লিউ যেটা দেওয়া আছে এটা ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসেস, আরসিএল কি রোটর কন্ডাক্টর লস। আর ওইটা স্ট্রে তো পুরোটা লেখাই আছে, পি মেকানিক্যাল লস যেটা, আর পি গ্যাপ হলো পাওয়ার গ্যাপ। ফ্রিকশন এন্ড উইন্ডেজ শুধু ম্যাপ করলে হবে না, এভাবে আগে জানতে হবে। ড্রয়িং আপনার নিজের জন্যই লাগবে করা, কারণ এখান থেকে ইকুয়েশনগুলো আমি উপরে লিখছি, নিজেরাই বুঝতে পারবেন যে কেন ড্রয়িং এর কথা বারবার বলছি। ধরেন আমার টোটাল লস যখন আমি ক্যালকুলেট করতে যাব, ইকুয়েশন হচ্ছে পি লস সমান, সমীকরণগুলো খাতায় লিখে তারপরে কিভাবে ক্যালকুলেট করতে হবে বলে দিচ্ছি। পিএসসিএল না মুখস্থ না, পি কোর প্লাস আরসিএল number 1, number 2 P cap এগুলো কি রুল? equation P input minus P core minus PSCL। আরো কয়েকটা আছে, লেখার জায়গা নাই তো আমি পরে দেখাচ্ছি, হ্যাঁ। কি হয়েছে? মানে পেজে অনেক জায়গা আছে। আমি তো ভাবছিলাম যে ওই কোশ্চেন এটা মুখস্থ, আমি ওই সে নম্বর মুখস্থ করে দিছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ইকুয়েশন গুলো মূলত হচ্ছে আমাদের এয়ার গ্যাপ পাওয়ার ক্যালকুলেশনের জন্য, তারপর টোটাল লস, এরপর শ্যাফট পাওয়ার, সবকিছু ক্যালকুলেশনের জন্য আলাদা আলাদা ফর্মুলা দেওয়া ছিল, তাই না? যারা এই ম্যাথটা দেখেছেন হয়তো ইকুয়েশন গুলো সম্পর্কে আইডিয়া আছে, যারা দেখেন নাই তারা তো জানেন না। তো প্রথমত আমরা যখন এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, সমীকরণটা কি থাকে এফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য? এটা ইকুয়ালস টু পি আউট বা পি ইন আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, রাইট? তাহলে এখানে আমার আউটপুট
আউটপুট পাওয়ার কোনটা, পি শাফট যেটা ওইটাই আউটপুট, আর ইনপুটটা সরাসরি দেওয়াই আছে। তো আমরা এখান থেকে ইফিসিয়েন্সিটা খুব ইজি ভাবে ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেশনের প্রবলেম অ্যারাইজ হবে হচ্ছে যখন আপনাকে যে লসগুলো বের করতে দিবে, কারণ এই যে পাওয়ার লস বা এয়ার গ্যাপ পাওয়ার যেগুলো আছে এইগুলা ক্যালকুলেশনে যে একটু প্রবলেম ফেস করতে হয়। তো যদি কেউ মুখস্থ করেন আমার কোনো আপত্তি নাই, করতে পারেন। আর যাদের জন্য মুখস্থ রাখাটা ডিফিকাল্ট তাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা আমি অনেক আগে করছিলাম যখন নিজে স্টুডেন্ট ছিলাম। তো এই সেক্টর যেটা আছে একে আমি তিনটা সেগমেন্টে ডিভাইড করে নিয়ে জাস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করছি। দেখেন এই ইউটিউব চ্যানেল আছে একটা Yes. সাবস্ক্রাইব করে দিন। এইখানে তো হয়ে যাবে। এখানে সাউন্ড লস হচ্ছে। সাউন্ড লস না, সাউন্ড হচ্ছে লস, ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ লস, কোর লসের কিছু ভ্যালু দেওয়া থাকে এবং আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয় এয়ার গ্যাপ পাওয়ার, কনভার্টেড পাওয়ার, এফিসিয়েন্সি, আউটপুট পাওয়ার। এক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো সলভ করতে পারি। এই ফর্মুলাগুলোকে অনেকেই মেমোরাইজ করেন, বাট আমরা অনেক সময় এক্সাম হলে যে ফর্মুলাগুলো লিখতে যে ভুলে যাই যে কোথায় আমাদের পজিটিভ সাইন ইউজ করতে হবে, কোথায় নেগেটিভ সাইন ইউজ করতে হবে, এগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। আমি আমার আজকের টিউটোরিয়ালে ডিসকাস করব জাস্ট একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে সব ফর্মুলাগুলোকে খুব ইজিলি কিভাবে মনে রাখা যায়। আমরা যখন ইলেকট্রিক সার্কিট কোর্স 1 করেছিলাম তখন আমরা সবাই কেভিএল মেথড, কেসিএল মেথড সম্পর্কে শিখেছিলাম। আজকে শুধুমাত্র ওই মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা খুব ইজিলি ফর্মুলা মেমোরাইজ না করেই ফর্মুলাগুলোকে লিখতে পারবো। আচ্ছা, প্রথমত হচ্ছে সবাই একদম মনে জিজ্ঞেস করছিলেন যে এই সিকোয়েন্সটা আমাদের মেইনটেইন করতে হবে কিনা, তাই না? তো এই ইকুয়েশনগুলো যখন আপনারা লিখতে যাবেন তখন এই সিকোয়েন্স যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে যেগুলো সমীকরণ আপনারা দেখানো আছে এগুলো অবশ্যই ভুল হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা এটাকে হচ্ছে তিনটা সেগমেন্টে ডিভাইড করে নিব। একটা একদম শুরু থেকে এয়ার গ্যাপ পাওয়ার পর্যন্ত, আরেকটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার আর এই কনভেনশনাল এইটুকুর মধ্যে, আর লাস্টেরটা আরেকটা পার্ট। সো তিনটা পার্টে আপনি যদি ডিভাইড করে নেন ওইটার মধ্যে পুরো আপনার যতগুলো ইকুয়েশন আছে সবগুলো কভার করা পসিবল। ওকে, এই টিউটোরিয়ালে আমি এয়ার গ্যাপ পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়, কনভার্টেড পাওয়ার এবং আউটপুট পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এজন্য ফার্স্টে আমার যেটা দরকার হবে তা হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে পাওয়ার ফ্লো ডায়াগ্রামের সিকোয়েন্সটাকে মনে রাখবো। জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে আমরা ফুল সিকোয়েন্সটাকে মনে রাখতে পারি। ওয়ার্ডটা হচ্ছে স্কার্পস, SCARFS। জাস্ট এই একটা ওয়ার্ডের মাধ্যমে পুরো পাওয়ার সিকোয়েন্সটাকে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। সাপোজ S টা রিপ্রেজেন্ট করা হয়েছে স্ট্যাটার কপার লস, C দিয়ে কোর লস, A দিয়ে এখানে যে এয়ার গ্যাপ পাওয়ারটা আছে এয়ার গ্যাপ পাওয়ারকে রিপ্রেজেন্ট করা হয়েছে, দেন R দিয়ে রোটর কপার লস, F ফর ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ, S ফর স্ট্রে লস। আর আউটার সাইডে যে প্যারামিটারগুলো আছে ওই প্যারামিটারগুলোকে আমরা এই ওয়ার্ডটার মধ্যে কনসিডার করিনি। অর্থাৎ আমরা এখানে যে ইনপুট পাওয়ার, এয়ার গ্যাপ পাওয়ার, কনভার্টেড এবং আউটপুট পাওয়ার এই চারটাকে এই ওয়ার্ডটার মধ্যে কনসিডার করিনি যেহেতু এগুলো আমাদের আউটার সারফেসে আছে। ফার্স্টে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটাকে আমি তিনটে সেগমেন্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটার ইনকে আমি মাইনাস একটা জিনিস খেয়াল করেন একটু, এই যে প্রথমে হচ্ছে সিকোয়েন্সটা মনে রাখার জন্য জাস্ট ওই একটা ওয়ার্ড দেখানো আছে যে স্কার্পস, ওই SCL দিয়ে যেটা বোঝাইছে প্রথমেটা হচ্ছে আমাদের স্ট্যাটার কন্ডাক্টর লস, তারপরে C দিয়ে বোঝাইছে কোর। তো ইকুয়েশনটাকে আপনি জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? সিকোয়েন্স যদি কেউ খেয়াল রাখতে না পারেন পাওয়ার ফ্লো ডায়াগ্রামের ক্ষেত্রে দেন ওই একটা ওয়ার্ড মাথায় রাখবেন, ওই ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটাকে প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করা যায়। নাইকে ব্যাক করা যাবে কি? না, পরীক্ষায় হচ্ছে আপনার এই ড্রয়িংটাও করতে হবে প্লাস ওইটার পার্সপেক্টিভে ম্যাথটা সলভ করতে হবে। বুঝলো না? অ্যানসার বলে দিচ্ছি এটা। আমি মনে হয় আগাই গেছি। গ্যাপ পাওয়ার পর্যন্ত সেকেন্ড সেগমেন্ট এয়ার গ্যাপ পাওয়ার এবং কনভার্টেড পাওয়ার যে মিউচুয়ালি কানেক্টেড একটা লুপ মতো দেখা যাচ্ছে ওই সেগমেন্টে, আর ফাইনালি হচ্ছে কনভার্টেড পাওয়ার থেকে আউটপুট পাওয়ার পর্যন্ত। ফার্স্টে যখন আমরা ফার্স্ট সেগমেন্ট দ্যাট মিন্স এয়ার গ্যাপ পাওয়ারটা ক্যালকুলেট করতে যাব সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটাকে আমরা কিভাবে মনে রাখবো তা নিয়ে আমি এখন ডিসকাস করব। জাস্ট তিনটা প্যারামিটারের জন্য আপনারা ইকুয়েশনটা কিভাবে লিখতে হয় সেটা যদি বুঝতে পারেন তাহলে ইজিলি বাকিগুলোও লেখা যাবে। ফার্স্ট
ফার্স্টে আমি এয়ার গ্যাপ পাওয়ারটা যেহেতু আউটারে আছে জন্য এয়ার গ্যাপ পাওয়ারের ইকুয়েশনটা লিখবো। এন্টারিংকে আমি মাইনাস কনসিডার করে নিয়েছি এবং লিভিংকে আচ্ছা এইটা কিন্তু হচ্ছে আপনার কোনো থাম্ব রুল না যে এরকম ভাবেই করতে হবে, ঠিক আছে? কেউ যদি মুখস্থ করে করতে চান করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের ছবিটা ড্র করতে হবে ওই জন্য এরকম যদি কেউ মানে মেনটেন করতে পারেন বেটার। দেখেন কেভিএল কেসিএল এগুলো সম্পর্কে সবারই আইডিয়া আছে না, কারশফস ভোল্টেজ ল, কারেন্ট ল। তো আমরা যদি এটাকে একটা নোড পয়েন্ট কনসিডার করি, এন্টারিং আর লিভিং এর উপরে বেস করে আমরা ইকুয়েশন লিখেছিলাম, রাইট? তাহলে পি এয়ার গ্যাপ পাওয়ার যেটা আছে এই নোডে কি এটা এন্টার করছে, ঠিক না? আবার ইনপুট যেটা আছে ইনপুটটাও কি আমার এন্টারিং, আর পি কোর এন্ড পিএসসিএল যেটা আছে এই দুইটা আমার লিভিং। তাহলে আমি এন্টারিং কে যদি মাইনাস লিভিং কে প্লাস করে ইকুয়েশনটা লিখি সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটা সমীকরণ পাবো। এরপরে আপনি জাস্ট সাইড চেঞ্জ করে দিয়ে ক্যালকুলেট করলে মেইন ইকুয়েশনটা চলে আসবে। এখন ডিপেন্ড করে কোশ্চেন আমি আপনাকে কি বের করতে দিচ্ছি এর উপর। যদি এয়ার গ্যাপ বের করতে দেই তাহলে বাকিগুলোকে সব ইকুয়েশনের রাইট সাইডে নিয়ে যাবেন, যদি ইনপুট করতে দেই তাহলে ওটাকে রেখে বাকিগুলো সরাই ফেলবেন, ঠিক আছে? আজ কনসিডার করেছি। সাপোজ আমি যেহেতু এয়ার গ্যাপ পাওয়ারটাকে ফাইন্ড আউট করতে যাচ্ছি এই জন্য আমি ফার্স্টে পিএজি লিখে নিয়েছি। আর এটাকে যদি আমি একটা নোড কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাটার কপার লস এবং কোর লস এই নোড থেকে লিভ করছে, আর ইনপুট পাওয়ারটা শুধুমাত্র এখানে এন্টার করছে। তাহলে আমি এন্টারিংকে যেহেতু মাইনাস কনসিডার করেছি এই জন্য ইনপুট পাওয়ারের আগে মাইনাস হবে এবং স্ক্যাটার কপার লস এবং কোর লসের আগে প্লাস সাইনটা হবে। ফাইনালি এখান থেকে আমরা ইকুয়েশনটা লিখতে পারি পিএজি ইকুয়াল টু পি ইনপুট মাইনাস পিএসসিএল মাইনাস পি কোর। সেম ভাবে এখন আউটপুট পাওয়ারের জন্য আমি একটা ইকুয়েশন ফাইন্ড আউট করব। আউটপুট পাওয়ারের ক্ষেত্রে আমরা এখন আউটপুট পাওয়ারটা ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমি আউটপুট পাওয়ারটা লিখে নিয়েছি পি আউট। দেন ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ লসেস এবং স্ট্রে লসেস আমরা দেখতে পাচ্ছি যে এই নোড এটাকে যদি আমরা নোড কনসিডার করি নোড থেকে লিভ করছে, যেহেতু আমরা লিভিং কে পজিটিভ ধরে নিয়েছি এই জন্য আমাদের ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ লস আর স্ট্রে লসের আগে আমি প্লাস সাইনটা ইউজ করেছি। যেহেতু কনভার্টেড পাওয়ারটা এই নোডে এন্টার করছিল এই জন্য এর আগে আমি একটা মাইনাস সাইন দিয়েছি, অর্থাৎ আচ্ছা ওই সাইডের পোরশনটা আমি ঠিক যেরকম ভাবে ক্যালকুলেশন দেখাইছি এই সাইডেরটাও একই ভাবে দেখানো আছে যে আমি ক্যালকুলেট করছি কোনটা আউটপুট পাওয়ারটা, আর আমার নোড যেটা কনসিডার করা আছে ওইখান থেকে ফ্রিকশন এন্ড ওয়েন্ডেজটাও লিভিং, স্ট্রে যেটা আছে ওইটাও লিভিং, শুধুমাত্র কনভার্টেডটা এন্টারিং। আচ্ছা বইয়ের মধ্যে কনভার্টেডটা মেনশন করা নাই কিন্তু অঙ্ক করার সময় এটা লাগবে। হ্যাঁ মেকানিক্যাল কোনটা না মেকানিক্যাল কনভার্টেড একই লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু কনভার্টেড লিখে নিলে বেটার। অনেক সময় কোশ্চেনে কনভার্টেড কথাটাই উল্লেখ করা থাকে। ট্রেনিং এর ক্ষেত্রে মাইনাস এবং লিভিং এর ক্ষেত্রে প্লাস। তাহলে ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারি যে আউটপুট পাওয়ার ইকুয়াল টু কনভার্টেড পাওয়ার মাইনাস ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ লসেস মাইনাস স্ট্রে লসেস। এখন আমরা যে তিনটা প্যারামিটার ক্যালকুলেট করতে চেয়েছিলাম অর্থাৎ এয়ার গ্যাপ পাওয়ার, কনভার্টেড পাওয়ার এবং আউটপুট পাওয়ার, এর মধ্যে দুইটা আমাদের অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে। শুধুমাত্র পি কনভার্টেড পাওয়ার যেটা ওই কনভার্টেড পাওয়ারটা আমরা এখন ক্যালকুলেট করব। এখান থেকে আমরা বলেছিলাম ফার্স্টে যে এই এয়ার গ্যাপ পাওয়ার এবং কনভার্টেড পাওয়ারটাকে আমরা মিউচুয়ালি কানেক্টেড ধরে নিয়েছি। এর জন্য আমাদেরকে যখন এই ইকুয়েশনটা লিখবো কনভার্টেড পাওয়ারটাকেও কনসিডার করতে হবে, এয়ার গ্যাপটাকেও কনসিডার করতে হবে। একে যদি আমরা একটা নোট ধরে নিই তাহলে এয়ার গ্যাপ পাওয়ারটা আমাদের এন্টার করছে, রোটর কপার লসটা এই নোড থেকে লিভ করছে, সেহেতু আমরা এন্টারিংকে মাইনাস দিয়ে লিখে দিয়েছি, আর রোটর কপার লসটা যেহেতু লিভিং এই জন্য সামনে আমরা একটা পজিটিভ সাইন ইউজ করেছি। আর যেহেতু আমরা কনভার্টেড পাওয়ারটাকে ক্যালকুলেট করবো এই জন্য ফার্স্টে আমরা কনভার্টেড পাওয়ারটা লিখে নিয়েছিলাম। দেন আমাদের ফাইনাল ইকুয়েশনটা চলে আসে পি কনভার্টেড ইকুয়াল টু পি এয়ার গ্যাপ মাইনাস পি আরসিএল। আমরা এই ফর্মুলাগুলোকে মেমোরাইজ না করে জাস্ট আচ্ছা এইখানে হচ্ছে সবাই ইকুয়েশনগুলো একটু লিখে রাখতে পারেন, আর এইখানে যেরকম ভাবে তিনটা সেগমেন্ট করা আছে চাইলে তিনটা সেগমেন্ট একটু ড্র করে রাখতে পারেন, ঠিক আছে? আর যদি কেউ এই আগের থেকে মুখস্থ করে ফেলেন এখান থেকে তাহলে তো চেক করে ফেলছে, তারা লাগবে না। কিন্তু পরীক্ষার সময় আপনাদের কোয়েশ্চেনটা কিভাবে আসবে বলে দিচ্ছি। জাস্ট এই উদ্দীপকটা দেওয়া থাকবে, ঠিক আছে? কোয়েশ্চেন দেওয়া থাকবে কয়েকটা, হয়তো বা এ থেকে এখানে জি পর্যন্ত আছে, এত আমি দিতেও পারি নাও দিতে পারি। তো কয়েকটা প্যারামিটার ক্যালকুলেট করতে বলা হবে, তখন আপনাদেরকে প্রথমত ডায়াগ্রামটা ড্র করা লাগবে। ড্র করে এরপরে ইকুয়েশনগুলোকে লিখে সিম্পলি হচ্ছে ক্যালকুলেশনটা শো করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভিডিওতে ব্যাক করব। তাহলে এই ইকুয়েশনগুলো একটু নোট করে রাখতে পারেন। এখানে যেগুলো লিখি না এটা দেওয়া আছে। প্রথমত এয়ার গ্যাপ, কনভার্টেড, আউটপুট।
কনভার্টারটা মেবি ওই ম্যাচ ছিল না ওই ম্যাথে কনভার্টেডটা সবাই জানে। বুঝছে? কি এত খুশি কেন? বুঝতে পারছি তাই আচ্ছা এটা বোঝেন নাই কে কে? একটু হাত তোলেন তো। এটা মূলত আসলে বোঝাবুঝির থেকে আপনার যেই কাজটা করতে হবে আমি একটু সামারি করে দেই। ফার্স্ট অফ অল এই ডায়াগ্রামটাকে আপনার প্যাটার্ন ওয়াইজ ড্র করা লাগবে, ঠিক আছে? কি হাসেন কেন? বলছে হ্যাঁ প্রথমত হচ্ছে আপনাদেরকে ডায়াগ্রামটা ড্র করতে হবে। ডায়াগ্রাম ড্র করার সময় এই সিকোয়েন্সটা আপনাকে ঠিক রাখা লাগবে। ওকে, সিকোয়েন্স ঠিক রাখার পরে যদি কেউ মুখস্থ ইকুয়েশন বসাতে চান সমস্যা নেই, ইটস আপ টু ইউ। আর যদি কারো মনে হয় যে না আমার জন্য মুখস্থ রাখাটা ডিফিকাল্ট, তখন হচ্ছে আপনি মনে মনে এটাকে তিনটা সেগমেন্টে ডিভাইড করে নেবেন। ফার্স্ট সেগমেন্ট ইনপুট থেকে এই পর্যন্ত, এরপরে দুইটা মিলে একটা মিউচুয়াল সেগমেন্ট, আর একটা হচ্ছে লাস্টের পার্টটা। তো এই তিনটা পার্টে আমরা যেমন একদম ছোটবেলায় মানে ফার্স্ট ইয়ারের কোর্সগুলোতে কেসিএল অ্যাপ্লাই করতাম, ওরকম ভাবে মনে মনে আপনি একটা কেসিএল অ্যাপ্লাই করে নেবেন। তো নোট পয়েন্ট কোনটাকে ধরছেন এটা খুবই ইম্পর্টেন্ট। আবার উল্টাপাল্টা লাগালে প্লাস মাইনাস ভুল হয়ে যাবে, প্লাস মাইনাস ভুল হলে মানে অ্যান্সার আর মিলবে না, বুঝতে পেরেছেন? আর যারা মনে করছেন যে আমরা মুখস্থ রাখতে পারবো, যদি রাখতে পারেন ফাইন, কিন্তু তাদের জন্য একটাই সাজেশন যে প্লাস মাইনাস সাইনগুলো যাতে উল্টাপাল্টা না হয়, ঠিক আছে? কারণ আপনাকে দেখা যাচ্ছে যে প্যারামিটার ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে ওই প্যারামিটার ক্যালকুলেশনের জন্য আপনার এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে যদি আপনি ভুল লিখে ফেলেন তাহলে ওইখানে কি আমার পার্শিয়াল মার্কিং করার সুযোগ থাকবে? দুপুরে কিছু মুখস্থ করতে যেটা করতে উপরটা তো আমার দরকারই করতেছে না, ক্লাস হবে আমার যেটা লিখ করতেছে। আচ্ছা তাহলে যেটাতে আপনারা যেরকম ভাবে মনে রাখতে পারেন আমার কোনো আপত্তি নেই, শুধু একটু কেয়ারফুলি ইকুয়েশনগুলো লিখবেন, লিখে হচ্ছে যেগুলো ক্যালকুলেট করতে বলা হবে ওই ভ্যালুগুলো এরকম ভাবে ক্যালকুলেশন করবেন। যেমন হচ্ছে একটা ম্যাথ আপনাদেরকে এক্সাম্পল আকারে দেওয়া আছে। তো এই অঙ্কটা করার সময় কি করছে, ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে নিয়ে দেন প্রথমে এফিসিয়েন্সি টা ক্যালকুলেশন করেছে, এরপরে যে লস বা ক্যাপ যেগুলো ক্যালকুলেট করতে বলা হয়েছিল এগুলো ওয়ান বাই ওয়ান ক্যালকুলেশন করে দেখানো আছে। এই অঙ্কটা দেখেছেন কয়জন? একটু হাত তোলেন তো। এখন পারবেন ইনশাআল্লাহ। তাহলে বাসায় সবাই এটা ট্রাই করেন, এই অঙ্কটা করা ম্যান্ডেটরি, ঠিক আছে? এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে। ভিডিওতে আজকে 20 মিনিট হলো। বিশ কমন হয়ে গেছে, একটা কোশ্চেন দিয়েছে বুঝে যাবে। আচ্ছা আরেকটা ব্যাপার শুনেন, এই আস্তে আস্তে গ্রুপে দিয়ে দিন না ভিডিওটা। তুমি সামনে দাও। গ্রুপে তো দিব, কিন্তু আরেকটা ব্যাপার একটু খেয়াল করেন সবাই। এই স্লিপ সম্পর্কে একটা কোশ্চেন পোর্টালে আপলোড করা আছে, আস্তে। স্লিপের এই কোশ্চেনটা কয়জন দেখেছেন বলেন তো? What is sleep? Write down the importance of sleep in induction motor. Important second, right? তাহলে আমাদের যদি স্লিপ সম্পর্কে আসে কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার অ্যানসারের সাইজটা হবে। যদি মার্কস কম থাকে অর্থাৎ 2-3 মার্কসে থাকে তাহলে হচ্ছে আপনি জাস্ট এরকম ভাবে ইকুয়েশনগুলো লিখবেন, লিখে স্লিপ ক্যারেক্টারিস্টিক্স কিভাবে ক্যালকুলেট করে তারপরে এটা এরকম ভাবে পার্সেন্টেজ দেখাই দিলে শেষ। আর যদি এটা 5 মার্কসের জন্য আসে অথবা 4 মার্কসে যে হোয়াট ইজ স্লিপ, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ স্লিপ ইন অ্যান ইন্ডাকশন মোটর, তখন আপনাদেরকে হচ্ছে একদম ডিটেইলস ইম্পর্টেন্সগুলো লিখতে হবে। তো অনেকেই এটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন দেখে আমি এটা একটা নোট আকারে আপনাদেরকে পোর্টালে আপলোড করে দিয়েছি, হয় এটা দেখে শিখবেন অথবা নিজেদের মতো একটা রেডি করে নিয়ে পড়বেন, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ইম্পর্টেন্সের মধ্যে কোন কোন পয়েন্ট লিখতে হবে? টর্ক প্রোডাকশন, মোটর কন্ট্রোল, এফিসিয়েন্সি, লোড রেসপন্স, স্টার্টিং এন্ড এক্সিলারেশন। এখন কয়েকটা টপিক আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, দেখি তারপর ওর মধ্যে কোনটা বাদ আসছে কিনা। তো আচ্ছা প্রথমে সবাই একটু খেয়াল করেন তো আমাদের ওপেন
সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট পড়ানো হয়েছে। মনে করেন আমার কোশ্চেন এভাবে আসতে পারে যে ফর এক্সাম্পল which potential issue could occur when performing an open circuit test on high voltage side of transformer, অথবা হচ্ছে ক্লাস টেস্টে যেরকম ভাবে হলো আপনার এই যে শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে কোশ্চেন দিয়েছিলাম, ওই প্যাটার্নের একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। এরপরে আমরা কি শিখেছিলাম, এর সাথে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেখানে ওয়াই ডেল্টা কানেক্টেড ছিল স্টেপ ডাউন ট্রান্সফরমার সম্পর্কে, তারপর এখান থেকে 3-4টা প্যারামিটারের ক্যালকুলেশন। নেক্সট হচ্ছে ইন্ডাকশন মোটর ট্রান্সফরমার, এগুলোর মধ্যে ডিফারেন্স পড়ানো হয়েছে। ট্রান্সফরমার আপনারা মিড টার্মে করেছেন, ইন্ডাকশন মোটর এই যে এতদিন ফাইনালে পড়তেন, পারবেন ইনশাআল্লাহ। তারা ভরসা দেন ভালো, কিন্তু পরীক্ষার খাতায় লিখে না বলতে হবে, হ্যাঁ এটাই হয়ে গেছে সমস্যা। আচ্ছা ভালো কথা, আপনাদের ক্লাসের জন্য আমি আরেকটা নিব, হ্যাঁ কারণ লাস্টে যেটা করেছেন ওইটার উপর যদি গ্রেড করি আমার কোনো আপত্তি নাই, আপনাদেরই খারাপ আসবে। নেক্সট হচ্ছে আরেকটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মেকানিজমটা দেখানো হয়েছিল, ঠিক না? ওয়ার্কিং প্রিন্সিপাল। যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, যারা পরীক্ষায় যদি খারাপ করেন আমার কোনো দোষ নাই। ওকে, এরপরে হলো আপনাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো হয়েছে। ম্যাথমেটিক্যাল প্রবলেম যে পিডিএফটা আপলোড করা আছে ওইখানে एग्जांपल একটা নাম্বার ক্লাসের শুরুতেই বলেছিলাম, ঠিক না? एग्जांपल 34.2, 34.3, 34.4 আর 34.5 এগুলো সবই হচ্ছে আপনার ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। দেন এই যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা দেখালাম পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, ওইটা ইম্পর্টেন্ট। এরপরে স্কয়ার কেস আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলেছিলাম। স্কয়ার কেস মোটরস আর নোন ফর देयर সিম্পলিসিটি এন্ড লো মেইনটেনেন্স, while own rotor motors offer greater starting torque and speed control. What are the key design difference between squirrel case and own rotor? এই কোশ্চেন কিন্তু আপনাদের পোর্টালে আপলোড করা আছে, কোশ্চেন কেউ এটা কি রিসিভলি বলেছে না? কোশ্চেনের যে একটা কোশ্চেন ব্যাংক আপলোড করছি না, ওটার মধ্যে আছে। অবশ্যই অবশ্যই এটা করবে। যদি কেউ শর্টলি লিখে রাখতে চান এভাবে লিখে রাখেন যে the key design difference between a squirrel case and own rotor. তৈরি পার্থক্য ডিজাইন পার্থক্য। আপনাদের মনে হয় শুধুমাত্র আমার একটা টপিক পড়ানো বাদ আছে, সেটা হলো টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাকশন মোটর। এটা পড়া হয়েছে হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস হচ্ছে বেসিকটা দেওয়া হয়েছিল, কিন্তু ডিটেইলসে যাই না। ডিটেইলস থেকে আমি ফাইনালে কোশ্চেনও করি নাই, কারণ যেহেতু আপনাদের সময় কম ওই টপিকটা আমি আচ্ছা। আর সবার কাছে যে পিডিএফটা আছে, মানে গতকালকে যেটা আপলোড করেছিলাম এনার্জি কনভার্সন 1 ফাইনাল লেখা, ওর মধ্যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল एग्जांपल 4.3, সবাই একটু নোট করে রাখেন তো। 4.3 ক্ষেত্রে আপনাদের হচ্ছে ওইখান থেকে সিনক্রোনাস স্পিড, স্লিপ, রোটর ইম্পিডেন্স, রোটর কারেন্ট, এরপরে হলো স্পিড ফর কন্ডিশনস, অনেক কিছু ক্যালকুলেট করতে বলা হয়েছিল। এত কিছু লাগবে না, 4.3 এর এবিসি এই তিনটা পার্ট দেখবেন। এনার্জি কনভার্সন 1 ফাইনাল লেখা যে ফাইলটা আছে ওটার মধ্যে एग्जांपल 4.3 এর এবিসি তিনটা পার্ট মোস্ট ইম্পর্টেন্ট। আলি লিখেন কোনা অবস্থা আছে। আজকে ক্লাসটা যারা বুঝবেন কি কি ইম্পর্টেন্ট তাদেরই ফাইনাল ভালো হবে, যারা বুঝবেন না তাদের জন্য আমার আর কিছু করার নাই। বুঝার পর তো খারাপ আসে না, তাদের জন্য আমার সহানুভূতিও নাই। বুঝার পর তো খারাপ আসে, আমি তো কি করব না, বোঝার পর ইনশাআল্লাহ খারাপ আসবে না। আরেকটা জিনিস আপনাদের হচ্ছে লাস্ট একটা চান্স দিব ক্লাস টেস্টের জন্য। ক্লাস টেস্টটা হবে সেপ্টেম্বরের কত তারিখে? 10 তারিখে আমরা প্রেজেন্টেশন দিয়েছি, 12 তারিখে। 12 তারিখে হলো পরীক্ষা হবে ফুল সিলেবাস। হ্যাঁ, মাঝখানে ক্লাস হবে। এর মাঝখানে ক্লাসগুলোতে আমার যে একটা টপিক বাকি আছে ওই টপিকটা কভার করব, আর আপনাদেরকে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভ করাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের ম্যাথটা এবার একটু তুলনামূলক কম করা হয়েছে।
সবাই একটু কষ্ট করে খাতায় নোট করেন 12 তারিখে সেপ্টেম্বরের 12 তারিখে বৃহস্পতিবার ওই দিন আপনাদের ক্লাস টেস্ট হবে হোল সিলেবাস ফাইনালের ফুল সিলেবাসের উপর ম্যাম তাহলে মেইনলি 4.3 এর রোটর কারেন্ট ওগুলো লাগবে না কি এ বি সি লাগবে ফার্স্ট 12 সেপ্টেম্বর ক্লাস টেস্ট ফুল সিলেবাস ফাইনালের एग्जांपल 4.3 আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখেন এটা আমাদের হলো 40 মার্কসের পরীক্ষা হবে এই যে এই পরীক্ষাটা হবে হচ্ছে 40 মার্কসের সো এক্স্যাক্টলি 1.5 আওয়ার্স আপনারা টাইম পাবেন আমি পরীক্ষা 10টা থেকেই শুরু করব 11:30টায় শেষ হবে যদি ওইদিন কেউ লেট করেন তাহলে আপনারই লস আর এমনিতে নরমালি আপনারা 40 মার্কসের পরীক্ষা 2 আওয়ার্স পান 12 তারিখ কি ফার্স্ট ক্লাস চ্যাপ্টার 12 তারিখ থার্সডে বৃহস্পতিবার আজকের মতোই আরেকটা আর কি শুনেন আমি বলি এখানে হচ্ছে 40 মার্কের পরীক্ষা যেহেতু আমি 1.5 ঘন্টা দিব কোশ্চেন অবশ্যই একটু এরকম ভাবেই থাকবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে বুঝতে পেরেছেন কারণ আপনারা ফাইনালের সময় 40 মার্কসের জন্য পান 2 ঘন্টা সেখানে আমি যেহেতু 1.5 ঘন্টা দিব দেখা যাচ্ছে ফাইনালের যে কোশ্চেন আপনার 5 এ দিব হয়তো এখানে আমি 6 7 বা 8 এরকম মার্কিং করব ঠিক আছে তো এইটা নিয়ে আবার কেউ বলেন না যে ক্লাস টেস্টে তো এই কোশ্চেনে 7 দিছিলেন ফাইনালে 5 কেন হলো এই দুঃখ যাতে কারো মধ্যে না থাকে টাইমটা তো বেশ কম এখানে কি এমএম 40 মিনিট আবার দেবে বিলম্ব আমার কথা কি বুঝতে পেরেছেন লেখলি নাম্বার না না ধরেন আমি ওপেন সার্কিট টেস্টটা পরীক্ষায় দিলাম যেটা 5 মার্কসের জন্য থাকলো কিন্তু এখানে যেহেতু আপনি সময় কম পাচ্ছেন ওপেন সার্কিট টেস্ট দেখা যাচ্ছে আমি 8 মার্কসে দিয়ে দিয়েছি এটা নিয়ে যাতে কারো কোনো ফিউচার কমপ্লেইন না থাকে যে কুইজের সময় তো 8 এর কোশ্চেন ফাইনালে 5 এ আসছে জিনিসটা কি বোঝাতে পারলাম আচ্ছা লেখা তো সেম না লেখা সেমই নাম্বার কম কারণ তখন তো এখানে সময় বেশি থাকছে এখন তো সময় কম 30 মিনিট সময় কম পাচ্ছে না তাহলে এখানে লিখে দিই শাওন তো লক্ষ্য একদম শেষ করে ফেলছে না তো কিসের টেনশন কারো কোনো কনফিউশন কোনো অভিযোগ থাকলে এখনই বলতে পারেন কথাটা বুঝাইতে পারছি আচ্ছা আর একটা ব্যাপার খেয়াল রাখেন এই ক্লাস টেস্টটা যারা আজকে ক্লাসে আছেন কেউ বাদ দিয়ে না সিয়ামের কি অবস্থা মানে সিয়ামের সাথে কারো কন্টাক্ট আছে ও তো নরমালি প্রথম দিকের ক্লাসগুলো করতো যদি কারো কন্টাক্ট হয় তাহলে বলবেন এই পরীক্ষাটা দেওয়ার জন্য ওকে এবার হলো এখানে নিয়ে শুরুতে কথা বলতেছিলাম প্রেজেন্টেশন আচ্ছা প্রেজেন্টেশন নিয়ে কনফিউশন আছে কয়জনের একটু হাত তুলে দিও আসলে তো ভাই সবাই সবার কনফিউশন ঠিক আছে এবার কনফিউশনটা কি নিয়ে বলেন প্লিজ আমি তো বলি প্রজেক্টের উপর প্রেজেন্টেশন দিবেন কয়জন এবার একটু হাত তুলেন প্রজেক্টের উপর প্রেজেন্টেশন দিবেন কয়জন আমার মানে সৈকত নেই দুইটা অপশন দেখ প্রজেক্টের আইদার আইডিয়া অথবা কমপ্লিট প্রজেক্ট কারো আছে হয় আমার এই প্রজেক্টে আমি আইডিয়া ছিল প্রজেক্ট প্রেজেন্টেশন পোস্টার প্রেজেন্টেশন যেভাবে দেয় ওই রকম হ্যাঁ হ্যাঁ